নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আজকে এই প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, সুপ্রিম কোর্টে ইডি বিশেষভাবে আবেদন জানাচ্ছে। তার কি রেজাল্ট এতক্ষণে হয়তো হয়ে গেছে জানি না, শেষ পর্যন্ত রেজাল্ট কী হবে। সুপ্রিম কোর্ট বিশেষ জরুরি ভিত্তিতে শুনানি করবে কিনা, কিংবা জরুরি শুনানির জন্য অন্য কোনো দিন দেবে কিনা, সেটা তো অন্য দিক। কিন্তু শাহাদাতে অপশন কী, খুব ইন্টারেস্টিং কিছু ডেভেলপমেন্ট ঘটেছে। গতকাল আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর গাড়ি যখন আক্রান্ত হয়েছে, কনভয় যখন আক্রান্ত হয়েছে, তারপর শুভেন্দু অধিকারী লোকাল থানায় গিয়ে অনেকক্ষণ অবস্থানে বসছেন, রাত্রিবেলা মশাল মিছিলের নেতৃত্ব দিয়েছেন। এবং তারপরে গতকাল একটা দীর্ঘ মিছিল, মানে প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় যত মানুষ নিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেছেন তার প্রায় দ্বিগুণ লোককে নিয়ে কলকাতার রাস্তায় শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটলেন। এবং সেই নির্দিষ্ট ডেস্টিনেশন পর্যন্ত, যেখানে মমতা হেঁটেছেন সেখানেই শুভেন্দু অধিকারী যাদবপুর থেকে হাসরা পর্যন্ত হাঁটলেন। সেই ঘটনা যেমন একটা ছোট ডেভেলপমেন্ট, ছোটো নয় বড়ই ডেভেলপমেন্ট। অমিত শাহ দপ্তর থেকে শুভেন্দু অধিকারীর কাছে ফোন এসেছিল এবং ভিডিও ফুটেজ সহ সমস্ত রিপোর্ট, চন্দ্রকোনা রোডে যা ঘটেছিল প্রাণঘাতী আক্রমণ, সেটা সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। সেগুলো তো টুকরো টুকরো ডেভেলপমেন্ট, রাজনৈতিক ডেভেলপমেন্ট। কিন্তু এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা কাজ করেছেন, যে খবরটা নিয়ে তথাকথিত মিডিয়া খুব হাইলাইট করলো না, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কোনো সিকিউরিটি আমরা দিতে পারবো না রোল অবজারভারদের জন্য, তার কারণ আমাদের সমস্ত পুলিশ এঙ্গেজ রয়েছে গঙ্গাসাগরকে কেন্দ্র করে। পুলিশে তো রিক্রুটমেন্টই মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রেখে দিয়েছেন। তো পুলিশ দেবেন কী করে? যারা আছেন তারা তো শুধু ভাইপোর বাড়ি পাহারা দিতে আর মমতাকে পাহারা দিতে এখন বসে থাকেন। এই যখন বাস্তব পরিস্থিতি, ঠিক সেই সময় ইডি যাচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার কাগজপত্র ছিনতাই করেছেন সেটার জন্য সেখানে প্রেয়ার করতে গেছে। এখন প্রশ্নটা হলো, দুটো ঘটনা আমি আপনাদের কাছে একটু কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি, যে তথ্যগুলো নিয়ে সরাসরি আপনাদের কাছে প্রকাশ্যে মুখ খুলছি না। তার কারণ দেখুন, নির্দিষ্টভাবে অনেক তথ্য আমাদের দফতরে আসে এবং খুব রিলায়েবল সোর্সই আসে, কিন্তু সব তথ্য নিয়ে প্রকাশ্যে বলাটা উচিত না যতক্ষণ আনলেস অ্যান্ড আনটিল দ্যাট ইজ প্রুভড। তারাই বলবেন যে সম্ভব আপনি তো গল্প বানাচ্ছেন। না, কোনো গল্প বানানোর বিষয় আমাদের নয়। আমরা নিরন্তর চেষ্টা করি বাংলা বার্তায় আপনাদের কাছে তথ্যভিত্তিক অ্যানালিসিস করতে, এবং তথ্যের মধ্যে যদি কিছু সারবত্তা থাকে সেগুলো নিয়ে অ্যানালিসিস করার জন্য আপনাদের কাছে বাংলা বার্তায় আসি। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে ইডির এই দৌড়োদৌড়ি, কলকাতা হাইকোর্টে প্রথমে জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে যাওয়া, এবং তারপর জাস্টিস শুভ্রা ঘোষের ঘরে যখন তৃণমূলের লিগ্যাল সেল সেটাকে বন্ধ করে দিল, তখন প্রধান বিচারপতি সুজয় পালের কাছে যাওয়া, এবং শেষ পর্যন্ত সেখান থেকে শনিবার সুপ্রিম কোর্টে যাওয়া, এবং সোমবার দিন বিশেষ মেনশন করে। এই যে তৎপরতাটা ইডির হচ্ছে, সেই তৎপরতার দুটো দিক থাকতে পারে। একটা দিক হচ্ছে ইডি নিজেই বুঝেছে কতগুলো ভুল তারা করেছে, ফলত সেই ভুল থেকে বেরিয়ে আসার জন্য, অন্তত মুখ রক্ষার জন্য, অন্তত আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষার জন্য লড়াই করছে। দ্বিতীয় যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে অমিত শাহ দফতর থেকে তাদের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিশ্চিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে ওয়াই ইজ দিস ক্যালাসিস। দ্বিতীয়টা হতে পারে। তৃতীয় যে অপশনটা, সেটাও নিয়ে আমরা বারবার আলোচনা করি, যে বাইরে একটা ব্রেভ ফেস, একটা লড়াইয়ের মুখ দেখাও, যাতে লোকে বিশ্বাস করে আমরা সিরিয়াসলি তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। কোন অপশনটা, কোনটা ঠিক কোনটা ভুল, সেটা তো ভবিষ্যৎ প্রমাণ দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে অমিত শাহর এই যে এপিসোডটা এখন এই মুহূর্তে হচ্ছে, অর্থাৎ এই ইডির এই অভিযানকে কেন্দ্র করে বিজেপির সঙ্গে যে আলটিমেটলি তৃণমূলের একটা সেটিং তত্ত্বর পারসেপশন জনমনে প্র্যাকটিক্যালি গেঁথে যাচ্ছে, এটা দিল্লির প্রভুরা কিন্তু বুঝতে পারছেন না তা না। এবার প্রশ্নটা হচ্ছে, সেই দিল্লির প্রভুরা সেখান থেকে বেরিয়ে আসতে গেলে কী করতে পারেন? তাদের হাতে কতগুলো অপশান থাকতে পারে। বেরিয়ে আসতে গেলে একটা ব্রেভ ফাইট দেওয়া, সুপ্রিম কোর্টে লড়াই করা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে ইডি বলবে, যা শুনেছি যে কলকাতা হাইকোর্টে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমরা সিবিআই তদন্তও চাইছি। সিবিআই তদন্তের উপর কোনো মানুষের আস্থা আছে? আপনার আস্থা আছে বলুন তো? আপনি যদি বিজেপির ভোটারও হন, আপনার আস্থা আছে? আপনি যদি বিজেপির কর্মী হন, আপনার আস্থা আছে? বিজেপির নেতা হলেও আপনার কি সিবিআইয়ের তদন্তের উপর আস্থা আছে? কারণ তো আস্থা নেই। সিবিআই তদন্ত মানেই তো আবার একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের পলিটিক্স হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে, সিবিআই ছাড়া গতিটা কী, অপশানটা কী? আমি এই অপশানটা নিয়ে নিরন্তর চর্চা করছি বলে আমি আপনাদের কাছে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বলুন বা ইডির হাতে একটা অপশান আছে, যে অপশানটা অপশান 1। আমি অপশান 2টাও আমার অ্যানালিসিসে বুঝেছি, কিন্তু আমি অপশান 2টা নিয়ে আজকে আলোচনা করবো না। অপশান 1টা হচ্ছে প্রতীক জৈনকে দিল্লিতে ডেকে পাঠানো ইডির প্রবর্তন ভবনে, এবং সেইখানে দীর্ঘ জেরার পর প্রতীক জৈনকে অ্যারেস্ট করা। এবার প্রশ্নটা আসবে যে প্রতীক জৈনকে অ্যারেস্ট করে কী হবে? আসল যে কালপ্রিটটা, এই রাজ্যের সমস্ত মাফিয়া গ্যাং যে চালাচ্ছে, যাকে কেউ কেউ বলছেন চার্লস যুবরাজ, মানে চার্লস শোভরাজের মতো, তো সেই মাফিয়াটাকে তো গ্রেফতারটা করা দরকার। সেটা হলে তো তবে সেটিং পারসেপশনটা ভাঙবে। আর দেখুন, মুখে বিজেপির নেতারা, তাবড় নেতারা যাই বলুন না কেন, বিজেপি যারা প্রভারী এসছেন, যারা বিভিন্ন
রাজ্য থেকে এসছেন বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রক বা দিল্লির বিজেপির তরফ থেকে যারা একদম ঘাঁটি গেড়ে পশ্চিমবঙ্গে বসে রয়েছেন, তাঁরা নানান যুক্তি তর্ক কথাবার্তা বলছেন যে কোনোভাবে হোক আমরা বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারটা গড়ব। কিন্তু সরকার গড়তে গেলে ঘুষপেটিয়ে দিয়ে গড়া যাবে না, ঘুষপেটিয়ে ইস্যুতে গড়া যাবে না, শুধু হিন্দুত্বের ইস্যুতে গড়া যাবে না। আমি যে কথাটা এর আগের দিন বলেছি যে ডেভেলপমেন্ট ইস্যুটাকে বা সামনে আনতে হবে বিজেপির নেতারা। আমরা পশ্চিমবঙ্গের রাজনীতি দিলে কী করবো, এটা তারা একটু ভেবে দেখুন। আমি যতই সংকল্প পরিবর্তন সভাগুলো হচ্ছে না, আমি ছোটো ছোটো বক্তৃতাগুলো শুনছি, বিজেপির নিচের লেভেলের বক্তারা, ওপর লেভেলেও কিছু আছেন বক্তারা, টেক্সট সম্বন্ধে অবহিত নন। তারা হিন্দুত্ব, বাংলাদেশ, অনুপ্রবেশ এইসব কথাগুলো সম্বন্ধে বলে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে বিজেপি এলে আমরা কী করবো? দক্ষিণ ভাষা কেউ বলতে পারছে না। আমরা এলেই প্রথম মিটিংয়ে, ক্যাবিনেট মিটিংয়ে আয়ুষ্মান ভারত প্রত্যেকের কার্ড প্রত্যেকের হাতে চালু করে দেবো। আমি যেমন একটা কথা বলেছিলাম যে নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটিতে সভা করতে আসেন, সিঙ্গুরের মাটিতে সভা করতে এসে নরেন্দ্র মোদী সেখান থেকে যদি এই অ্যানাউন্সমেন্টটা করেন, এবং বাইপো বাহিনী সেটা ভয় পাচ্ছে, যার জন্য চাকরি বাকরি কর্মসংস্থান নিয়ে আবার গুলবাজি শুরু করে দিয়েছে। আপনি দেখবেন বাইপোর যে নিজস্ব কাগজ এই সময় সেইখানে এত লোকে এত হাজার লোকের চাকরি হবে তবে বলা গল্প শুরু করে দিয়েছে। অমিত শাহ হ্যাজ টু, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হ্যাজ টু সে যে সিঙ্গুরে মাটিতে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রী এই স্টেটমেন্টটা দেন যে দ্য ডে বিজেপির সরকার পশ্চিমবঙ্গের শপথ গ্রহণ করবে, ঠিক সেই দিন আমরা একে টাটা গ্রুপকে রাজি করাবো, পশ্চিমবঙ্গের বৃহত্তম শিল্প টাটা করবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা গত 5 বছরের মধ্যে 3টে বড় অ্যাচিভমেন্ট 3 কোটির অসমে করিয়েছেন। সেমিকন্ডাক্টর চিপের কারখানা করিয়েছেন গুজরাটে 2টো, অসমের মাটিতে 1টা, সম্ভবত জোরহাট বা ওইসব অঞ্চলে। দ্বিতীয়ত হচ্ছে 14টা হসপিটাল করে দিয়েছে রতন টাটার গ্রুপ। তৃতীয়ত হচ্ছে একদম জঙ্গলের মধ্যে বড় টাটার রিসোর্ট তৈরি করে দিয়েছেন, ম্যাসিভ রিসোর্ট। সেই সম্বন্ধে আমরা আলোচনা করি। কজন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এগুলো আলোচনা করে? হেমন্ত বিশ্ব শর্মা 3 কোটি মানুষের জন্য। এবং সেখানে মনে রাখবেন যে রতন টাটা তার জীবনের শেষ, অর্থাৎ প্রচণ্ড অসুস্থ অবস্থায় নরেন্দ্র মোদীর সঙ্গে গিয়ে রতন টাটা 7টা হসপিটালের শিলান্যাস করেছেন। নরেন্দ্র মোদীর পাশে বসে হেমন্ত বিশ্ব শর্মা ডেকে নিয়ে গিয়ে করিয়েছেন। হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির মুখ্যমন্ত্রী। আজকে পশ্চিমবঙ্গে যদি বিজেপির মুখ্যমন্ত্রী হয়, আমরা প্রত্যেকটা শহর মফস্বলে 1টা করে ক্যান্সার হসপিটাল তৈরি করে দেব। এই সিম্পল অ্যানাউন্সমেন্টটা। অথবা আমি বলছি বৃহত্তম ইন্ডাস্ট্রি, একটাও ভারী শিল্প তো গত 15 বছরে আসেনি, তো একটা বড় ভারী শিল্প প্রথম মিটিংয়েই আমরা যদি সিঙ্গুরের মাটি থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অ্যানাউন্স করতে পারেন, কত বড় রিপারকেশন জনমনে পড়তে পারে বলুন তো। শিক্ষিত বেকার বা স্কিল লেবারদের মধ্যে পরিযায়ী বাঙালিদের ফেরানোর একটা স্কোপ তৈরি হবে। আজকে সানন্দে কী হয়েছে, লক্ষ লক্ষ কর্মী সেখানে কাজ করছেন। ফোর্ডের কারখানা টাটা গ্রুপ নিয়ে নিয়েছে এবং মানে অটোমোবাইল হাব ইন্ডাস্ট্রি হয়ে গেছে। সেখান থেকে বুলেট ট্রেন ছুটছে মহারাষ্ট্রে। কী হয়নি? এই ডেভেলপমেন্ট ইস্যুটা নিয়ে যদি নরেন্দ্র মোদী অ্যানাউন্স করেন, কি রিপারকেশন পেতে পারে? গ্রাসরুট লেভেলে বিজেপি যেসব সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা করছেন, কেউ এগুলো নিয়ে বলছেন না। কেন? ওয়াই? কিসের জন্য? কোথায় অসুবিধে? কী করছেন বিজেপি রাজ্য নেতৃত্ব? তাদের প্রশিক্ষিত করতে পারছেন না। আমি একটু ফিরে আসি যে শাহের হাতে অপশান কী। দেখুন, আমি তো বিজেপির পরিবর্তন আনতে গেলে যে অপশান, সেটা আমি ডেভেলপমেন্ট ইস্যুর বিষয়টা বললাম। সেটিং তত্ত্ব ভাঙার হাতে জন্য নরেন্দ্র মোদীর হাতে অপশান কেন বলছি আমি, এই নরেন্দ্র মোদী, মাফ করবেন, অমিত শাহ হাতে, কেন অমিত শাহই এটা অপারেট করছেন, যে যাই বলুন না কেন, সেটা হচ্ছে সেটিং তত্ত্বটা ভাঙার ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক অপশান কিন্তু রয়েছে এবং এই অপশান 1টা কিন্তু ইউজ করতে পারেন। আমি আপনাকে একটা তথ্য নিয়ে কোনো সংবাদ মাধ্যম কোনো আলোচনা করছি, একটু ভালো করে ভেবে দেখুন তো। সব দায় কি আমাদের ডিজিটাল মাধ্যমে আমরা যারা কথা বলি? যেদিনকে আইপ্যাকের অভিযান হলো কলকাতায় প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের 4 তলার ফ্ল্যাটে, এবং সেই একই 6:10 না 6:20 তারা ঢুকেছেন, সেই একই দিনে গোদরেজ ওয়াটার সাইডে 12th ফ্লোরে আইপ্যাকের অফিসে রেড হলো। এর বাইরে 8টা রেড হয়েছে। 8টা রেড হয়েছে। আপনারা কেউ খবর রাখেন? কোনো মিডিয়া তথাকথিত এগিয়ে থাকা শতবর্ষ প্রাচীন আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে দেখেছেন বা ঘণ্টাখানেক সঙ্গে সুমন, উইথ ডিউ রিগার্ডস আমি বলছি, দেখেছেন যে 8টা রেড কোথায় হয়েছে সেটা নিয়ে একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করা? তাদের এত প্রচুর সাংবাদিক আছেন, প্রচুর অর্থ আছে, এইটুকু ইনভেস্টিগেশন করতে পারলেন না যে ইডির 8টা রেড কোথায় হয়েছে? আমি কিছু খবর পেয়েছি, আমি সেগুলো নিয়ে চর্চায় যাচ্ছি না, আমি একটু ব্রডার আউটলাইনে আপনাদের কাছে বলছি। আমি এটা নিয়ে নিরন্তর কাজ করছি। আপনার বাংলা বার্তায় সকালবেলা 8টায় চোখ রাখবেন, আমরা যা যা তথ্য পাবো সেগুলো নিয়ে আপনাদের কাছে বলবো। কিন্তু কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে চর্চা করলো না। 8টা রেড, বাকি 8টা রেড কোথায় হয়েছে? কলকাতার অদূরেই রেড হয়েছে। প্রতীক জৈনের ঘনিষ্ঠ আত্মীয়র বাড়ি থেকে 14 কোটি না 16 কোটি টাকার ওই হাওয়ালা অপারেশনসের
সম্পদ, আনডিসক্লোজড অ্যাসেট তারা রিকভার তথ্য তারা রিকভার করেছে। এবং বাকি 8টাতে কোন কোন তথ্য, এবং সেটাও এই হাওয়ালা অপারেশন এবং তৃণমূল কংগ্রেসের যে যোগ। আমি তো প্রথমে শুনেছিলাম শুধু গোয়া ইলেকশনে ইনভেস্টমেন্ট, সেই পার্টটা নিয়ে, না শুধু তাই নয়, শুনলে খুশি হবেন, ত্রিপুরাতে তৃণমূল যে অপারেশন চালিয়েছিল, কোটি কোটি টাকা খরচা করেছিল, সেখানেও একটা মিডিয়া রিপোর্ট করেছে দেখলাম, ধন্যবাদ সে মিডিয়াকে, আমি নাম বলছি না। ত্রিপুরা ইলেকশনেও তৃণমূল কংগ্রেসের যোগে এই হাওলা অপারেশনসের টাকা ইনভেস্টেড হয়েছে, একটা মিডিয়া রিপোর্ট করেছে। আমি সেই অনুসন্ধানটা করতে গিয়ে এটা পেলাম। এবং শুধু তাই নয়, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 2021 ইলেকশনেও এই কয়লার রেডের টাকা ঢুকেছে, কয়লার টাকা ঢুকেছে। এবং এই এন্টায়ার তথ্যগুলো কিন্তু ইডির হাতে, ইডি কবজা করি তবেই কিন্তু এই 10টা রেড একদিনে করেছে। মনে রাখবেন, আগে করতেন পারতেন, পরে করতে পারতেন, একই দিনে 10টা জায়গায় রেড। যখন প্রত্যেকজনের বাড়িতে রেড হচ্ছে, তখন প্রত্যেকজনের আত্মীয়র বাড়িতে রেড হচ্ছে। সেগুলো নিয়ে আমাদের মিডিয়া কোনো কথাই বলছে না। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে দেখুন, প্রেস স্টেটমেন্ট করে ইডি বলেছেন যে উই হ্যাভ গট এনাফ এভিডেন্সেস, যেখানে এটা রিলেটেড, কানেক্টেড। এবার প্রশ্নটা হচ্ছে, প্রতীক জৈনকে যদি গ্রেফতার করা হয়, আপনারা বলতেই পারেন শর্মাবাবু আপনি বেশি আশাবাদী হবেন না, ডোন্ট ট্রাস্ট অমিত শাহ, ডোন্ট ট্রাস্ট নরেন্দ্র মোদী, এরা দেখনে হোগা সোচনে হোগা, আপনার কথা অনুযায়ী এই গ্রুপেদের ট্রাস্ট করবে না, বিশ্বাস করবে না, ফুল সেটিং। কমেন্ট বক্সগুলোতে পড়ি আপনাদের মন্তব্য, বেশ লাগে, ইন্টারেস্টিং লাগে। আমিও তো, আপনারা দেখেছেন যে আমিও সরাসরি প্রশ্ন করে যাচ্ছি, কন্টিনিউয়াসলি প্রশ্ন করে যাচ্ছি। আনলেস অ্যান্ড আনটিল এ রাজ্যের সর্বোচ্চ প্রভাবশালী ক্যামেক স্ট্রিটে ফেরেববাজ, গরু গয়লা বালি পাথর চাকরি চুরি থেকে টাকা তোলা ফেরেববাজটাকে যতক্ষণ না সর্বোচ্চ নেতৃত্ব তারা গ্রেফতারি দিকে নিয়ে যান, কিন্তু তারা কি গ্রেফতারি করতে পারবেন? দেখুন, আমি এখন যে পরিস্থিতি, ইলেকশন দুয়ারে, ফলত এখন দেখবেন ইতিমধ্যে সিকবাল নেমে পড়েছেন। সিকবাল দীর্ঘ স্টেটমেন্ট দিয়েছেন, এই ইলেকশন আগে ইডি রেড নিয়ে সুপ্রিম কোর্টে ওটা বোধহয় মেনশন করছেন। মনু সিংভি একটি ইংরেজি মাধ্যম ইংলিশ চ্যানেলে সেখানে এইসব নিয়ে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। অর্থাৎ সিংভি সিকবালদের আজকেই হয়তো সুপ্রিম কোর্টে তারা নামিয়ে দিচ্ছেন, ভারতবর্ষের সর্বোচ্চ যারা স্তরে যারা আইনজীবী রয়েছেন তাদের ফুল টিমকে মমতা নামিয়ে দেবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভাইপোর গ্রেফতারিটা কতটা অপশানে যাবে। আমার নিজের ধারণায় এই যে মহাপ্রভুরা এখন এই মুহূর্তে বিচরণ করছেন, তারা সব কিছু বুঝে গেছেন, পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে পশ্চিমবঙ্গের মানুষ কিছু বোঝেনি। তারা আদৌ করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, করা উচিত সেটা বাংলার মানুষ বলছে। মাঝখানে তাহলে কি দাঁড়িয়েছে? প্রতীক জৈনকে যদি গ্রেফতার করেন, প্রতীকের বিরুদ্ধে কি এনাফ এভিডেন্স আছে? ইডি প্রেস কনফারেন্স পড়লে তো যে কোনো সাধারণ মানুষই বুঝতে পারে যে এনাফ এভিডেন্স নিয়ে কিন্তু ইডি প্রেস রিলিজটা করেছে। নাহলে তো ইডির প্রেস রিলিজ নিয়েই তো প্রতীক জৈন কিংবা ভাইপো সরাসরি আদালতে চলে যেতে পারতো। এই দেখুন স্যার, এই ধরনের প্রেস কনফারেন্স করেছেন, আমাদের বলছেন যে আমরা হাওয়ালার টাকা খেয়েছি, কয়লার টাকা খেয়েছি। কিন্তু খেয়াল করে দেখুন, ইডির করা প্রেস রিলিজের প্রেক্ষিতে দাঁড়িয়ে সেদিনকে রাত্রি বা পরের দিনই আইপ্যাক থেকে একটা প্রেস রিলিজ করা হয়েছে। সেখানে গোদা কথায় ট্রান্সপারেন্ট, ডিগনিটি, ইন্টিগ্রিটি নিয়ে আমরা কাজ করি। তারা কিন্তু সরাসরি হিট অ্যান্ড থ্রোয়ের দিকে যায়নি, ইডির বিরুদ্ধে হিট অ্যান্ড থ্রো করে নিজেদের আত্মসম্মান রক্ষার জন্য একটা লোক দেখানো প্রেস রিলিজ করেছেন। কিন্তু যে সংস্থার সম্বন্ধে কয়লার হাওয়ালার টাকা নেওয়া এবং অপারেশনসের মধ্যে যুক্ত করা সাফিসিয়েন্ট তথ্য তারা পেয়েছে বলে ইডি জানিয়েছে, সেই তথ্য সেই সংস্থা আইপ্যাক ট্রান্সপারেন্সি কথাটা বলার মানে কি? মানে তো কিছু নেই, ইডি তো অফিসিয়ালি বলেছে। যদি মানে থাকতো তাহলে আইপ্যাকের উচিত ছিল ইডির ওই প্রেস রিলিজ নিয়ে সরাসরি আদালতে যাওয়া। এবার প্রশ্নটা আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে ইডি কোথায় দাঁড়িয়ে? দেখুন, গোয়ার নির্বাচন কবে হয়েছে? 2022। ভালো করে একটু খেয়াল করে দেখুন, 2021 পশ্চিমবঙ্গ নির্বাচন হয়েছে, তারপর এই সময় ত্রিপুরার নির্বাচন হয়েছে। তাহলে 2021, 22, 23 এই সময় কিন্তু নির্বাচনগুলো, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আইপ্যাকের টাকা হওয়া, এবং পশ্চিমবঙ্গের একটা বাচ্চা শিশুও জানে, সে শিশু হরিশাইজি স্ট্রিটের হতে পারে, হরিশ মুখার্জি স্ট্রিটেরও হতে পারে, যে ভাইপোর টাকা তোলার দুটো সার্কিট। একটা হচ্ছে একটা কনসালটেন্টিং এজেন্সি, আরেকটা হচ্ছে একজন প্রখ্যাত আইনজীবী। এই দুজনকে দিয়ে তারা বিদেশের বান্ধবী, যে 16 জন বান্ধবী ছেড়ে দিন, সেখানে কীভাবে সারোগেট অ্যাকাউন্ট, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু এইখানে যে টাকা রুট করা এবং এই রুটের মাধ্যমে বিভিন্ন সংবাদপত্র কেনা, বাংলা সংবাদপত্র, নেপালি সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, এগুলোকে কিনে নেওয়া, বৃহত্তর জায়গায় টাকা ইনভেস্টেড হয়েছে। দিল্লির মহাপ্রভুরা কিন্তু এই খবর রাখে এবং এই ইনভেস্টমেন্টটা হচ্ছে। ভাইপো বড় সার্কিটে খেলার একটা পরিকল্পনা নিচ্ছে। সেই ভাইপোকে একনাথ সিন্ডে করবো বলে লেজে খেলাবো,
এখন কিন্তু আমার যতদিন মনে হচ্ছে অপশন 1 সার দপ্তরে থাকছে, যে দিল্লিতে জৈনকে ডেকে পাঠানো এবং ডেকে পাঠিয়ে দীর্ঘ ইন্টারোগেট করা এবং শেষকালে দেখানো হি ইজ বিং অ্যারেস্টেড। তাহলে একটা খাঁচার মধ্যে আচমকা উড়ন্ত একটা টিয়া পাখি বা বাজ পাখি ধরুন, আচমকা সেই খাঁচার মধ্যে ঢোকালে কী হবে? পাখা ঝটপট করবে। আর সেই পাখা ঝটপটের পরিবেশ তৈরি করে নির্বাচনে যাওয়া এবং সেই নির্বাচনে তার বার্গেন করে বা তার ডিভিডেন্ডটাকে আদায় করে নেওয়া। আমার নিজের মনে হয়েছে ক্রমশ পরিস্থিতি, রাজনীতিটা চর্চা করতে গিয়ে, অ্যানালিসিস করতে গিয়ে মনে হচ্ছে সার হাতে এই একটা অপশান আছে। অপশানটা কি তিনি প্রয়োগ করবেন জানি না, দ্যাট ফিউচার উইল সে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেটিং তত্ত্ব ভাঙার কিন্তু এটা একটা অপশান। আরও একটা অপশান আছে, সেটা নিয়ে বাংলা বার্তায় আসবো। আপাতত চোখ রাখবেন সকাল 8টায় বাংলা বার্তায়।